হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 11-এর ম্যাথামেটিক্সের একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি স্ট্রেট লাইন, ওকে, বা সরলরেখা। এটা তোমাদের বই দেবে ইউনিট 4 চ্যাপ্টার নাম্বার 2। তো এই চ্যাপ্টার প্রথমে আমি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করব, অর্থাৎ বিভিন্ন স্ট্রেট লাইনের সমীকরণ কীভাবে আসলো, তার সমীকরণটা কীভাবে মনে রাখতে পারা যায়, সেইভাবে আমি চেষ্টা করব সবথেকে সহজ করে কীভাবে এই ফর্মুলাগুলো বা সূত্রগুলো মনে রাখা যায়, এবং তারপরে এর উপরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। থিওরি যতটা ক্লিয়ার হবে কনসেপ্টটা, ততই সহজে তুমি অঙ্কগুলো বুঝতে পারবে। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবং এডুকেশন পারপাস এবং জব পারপাস বিভিন্ন নিউজের জন্য আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে, ওকে। তা প্রথমে আমরা বেসিক কনসেপ্ট আলোচনা করি যে স্ট্রেট লাইন জিনিসটা কী, তারপরে এর বিভিন্ন আমরা নতি আনতি বা স্লোপ এইগুলো সব আলোচনা করবো ওখানে। তো স্ট্রেট লাইনটা কি? তাহলে কোনো একটা বস্তু বা কোনো একটা কণা বা কোনো একটা জীব, ওকে, প্রাণী, যদি সেটা কোনো দিকে অভিমুখ পরিবর্তন না করে একই দিকে যদি গতিশীল হয়, তো কোনো একটা কণা গতিশীল আছে, সেটা তার অভিমুখ পরিবর্তন করছে না, না এইদিকে যাচ্ছে না ওইদিকে, যেই অভিমুখে যাচ্ছে সেই অভিমুখে যদি সে গতিশীল থাকে, তার সে যেই পথে যাচ্ছে সেই পথকে বলা হয় সরলরেখা। সেটা এই দিক বরাবর হতে পারে, বা সেটা এই দিক বরাবর হতে পারে, বা সেটা এই দিক বরাবর হতে পারে, যে কোনো একদিকে। তাহলে কোনো একটা বস্তু বা কোনো একটা কণা যদি কোনো দিকে তার অভিমুখ পরিবর্তন না করে কোনো একদিকে যদি গতিশীল অবস্থায় থাকে, তার যে সঞ্চার পথ হবে বা তার যে চলার পথ হবে, সেই পথকে বলা হয় কি স্ট্রেট লাইন বা সরলরেখা। তো নেক্সট এবার আমরা বুঝবো যে আনতি বা ইনক্লাইনেশনটা কি, গ্রেডিয়েন্ট বা স্লোপটা কি। প্রথম হচ্ছে মানে আনতিটা আমরা বুঝবো। তাহলে এটা এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওকে। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষর উপরে তোমরা ধরলাম একটা স্ট্রেট লাইন এইভাবে আছে, এটা হচ্ছে মূল বিন্দু বা সরলরেখা হতে পারে, বা আর একটা আমি আঁকছি, বা কোন সরলরেখা এই বরাবর আছে, হতে পারে যে কোনো একদিকে হতে পারে। তাহলে আনতি জিনিসটা কি? আনতি হচ্ছে কি, এই যে এক্স অক্ষ আছে, এক্স অক্ষের সঙ্গে এই যে সরলরেখা আছে, যে কোণ উৎপন্ন করে ঘড়ির কাঁটা বিপরীত দিকে অবশ্য। কারণ দেখো না, এই যে সরলরেখা আছে এখানে কোণ উৎপন্ন করতে পারে, এখানেও কোণ উৎপন্ন করতে পারে, ওকে। কিন্তু সেইটা হবে কি ধনাত্মক কোণ হতে হবে, আর সেটা হতে হবে কি এক্স অক্ষের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটা মানে অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে হবে। মানে এক্স অক্ষ মানে যে কোনো একটা সরলরেখা দিলাম, যে কোনো একটা সরলরেখা আছে, এক্স অক্ষের সময় কোণ হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, মানে অ্যাঙ্গেলটা এই হচ্ছে এক্স অক্ষ। তাহলে এই অ্যাঙ্গেলটা নেবো না এই অ্যাঙ্গেলটা নেবো, কোনটা আনতি হবে? এই অ্যাঙ্গেলটা হবে না এই অ্যাঙ্গেলটা হবে? তাহলে সেটা কোনটা হবে? যেটা এক্স অক্ষের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ করবে। তাহলে এক্স অক্ষ এটা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে এইটা। তাহলে এইটা হচ্ছে আমার এই যে এখানে যে কোণ উৎপন্ন করছে, সে থিটা বা আলফা যাই বলি, এটা এই কোণটাকে বলা হয় কি আনতি, আনতি বা ইনক্লাইনেশন, ওকে, আনতি বা ইনক্লাইনেশন। তাহলে এটা হচ্ছে আনতি বা ইনক্লাইনেশন। আজকে পুরো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করাবে, সেই জন্য ভালো করে মনোযোগ সহ প্রত্যেকটা জিনিস বুঝবে। তোমার যদি পড়াও থাকে তবুও ভালো করে বুঝে নাও, দেখবে আরও ক্লিয়ার হবে কনসেপ্টগুলো। তাহলে কি বললাম আমরা, আনতি বা ইনক্লাইনেশনটা কাকে বলবো? যদি কোনো সরলরেখা, সেটা এরকম হতে পারে, এরকম হতে পারে, যেরকম ইচ্ছা হতে পারে, ওকে। তো সরলরেখা যদি এক্স অক্ষের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণটা, এই কোণটা নেবো না, এই কোণটা নয়, ওকে, এই কোণটা নয়, এটা হচ্ছে পজিটিভ কোণ বলা হয়, এটাকে পজিটিভ কোণ হয়। তাহলে হচ্ছে কি ঘড়ির এক্স অক্ষের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে এই কোণটা এই দিকের কোণ, এইভাবে কোণ উঠবে, ওকে। এই কোণটাকে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় কি ইনক্লাইনেশন বা আনতি, ওকে। তো নেক্সট টপিকে কী বলবো আমরা, গ্রেডিয়েন্ট বা স্লোপ বা নতি কি। এবার আমরা নতি জিনিসটা বুঝবো। নতি বা প্রবণতা বলা হয়,
প্রবণতা বা নতি। ধরলাম এই হচ্ছে আমার সরলরেখা আছে, এই সরলরেখা এখানে থিটা কোণ করেছে, তাহলে এই কোণটা হচ্ছে আনতি। তাহলে এই যে কোণ উৎপন্ন করলো এর ট্যানজেন্টকে বলা হয় নতি বা প্রবণতা। তাহলে যে কোনো আনতি যে কোণ উৎপন্ন বা ইনক্লাইনেশন হচ্ছে, যে সরলরেখার সঙ্গে এক্স অক্ষের সঙ্গে যে ইনক্লাইনেশন বা আনতি যে কোণ উৎপন্ন করছে, সেই কোণের ট্যানজেন্ট কি, মানে ট্যান থিটাকে বলা হচ্ছে কি, হচ্ছে নতি বা প্রবণতা। তার নতি বা প্রবণতা, স্লোপ অর গ্রেডিয়েন্ট, ওকে, স্লোপ বা গ্রেডিয়েন্ট বলা হয়। তো কি বললাম ভালো করে সহজভাবে বুঝে নাও, যে এক্স অক্ষের সঙ্গে সরলরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করবে পজিটিভ দিকে, সেই কোণটাকে বলা হয় আনতি। এই আনতির ট্যানজেন্টকে, মানে এই যে কোণ উৎপন্ন, এই কোণের ট্যান ফর্মকে, ট্যান থিটাকে, অর্থাৎ এখানে যদি থিটা কোণ হয় সে ট্যান থিটা, বা এখানে যদি আলফা কোণ হয়, যদি আমি এটাকে বলি আলফা কোণ, এই আলফা কোণে যদি আলফা বলি, তাহলে এখানে কী হবে, ট্যান আলফা। একে বলা হয় কি, প্রবণতা বা নতি। তাই নতি বা প্রবণতা কী জিনিসটা বুঝলাম, যে আনতির ট্যানজেন্টকে বলা হয় কি, প্রবণতা বা নতি বা স্লোপ, এটাকে স্লোপ বলা হয়। এবার আমরা স্লোপের একটা নির্দিষ্ট যদি দুটো বিন্দু থাকে, সেই বিন্দুর জন্য স্লোপটা কত হবে বা নতি কত হবে বা প্রবণতা কত হবে, সেটা আমরা নির্ণয় করব। ধরলাম একটা স্ট্রেট লাইন আছে, ধরলাম এবার আমরা কোনো সরলরেখার প্রবণতা কত হবে সেটা আমরা কীভাবে নির্ণয় করা যায় সেটা তোমাদের শেখাবো। তা ধরে নাও এই হচ্ছে আমার, তাহলে এখানে একটা সরলরেখা আছে। সরলরেখা বিভিন্ন দিক দিয়ে যেতে পারে। সোজা সরলরেখা হতে গেলে কী হতে হবে, সেখান থেকে মানে অভিমুখ পরিবর্তন করলে হবে না, এটাকে আমরা সরলরেখা বলতে পারি না। কোনো একটা পার্টিকেল এইভাবে গতিশীল আছে, তাই এটা সরলরেখার না। সরলরেখা কী হবে, যদি সেটা স্ট্রেট লাইন বা একই অভিমুখে থাকে, তাহলে এটা আমার সরলরেখা হতে পারে। তাহলে এখানে থিটা অ্যাঙ্গেল করেছে, ওকে, তাহলে এটা হচ্ছে কি আনতি। দেখে না পজিটিভ দিকের কোণে আছে, এক্স অক্ষের সঙ্গে পজিটিভ কোণ, তাহলে এটা আনতি হচ্ছে। নেক্সট কী ধরলাম, এখানে দুটো পয়েন্ট ধরলাম, এটা হচ্ছে কি x1 y1, এখানে একটা বিন্দু ধরলাম x2 y2। তার মানে যদি এরকম একটা লাইন টানি, তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে কি, এটা হচ্ছে y1, আর এখান থেকে এতটুকু কী হচ্ছে x1, তাই না? দেখে নাও, যদি একটা এই বিন্দু স্থানাঙ্ক যদি x1 y1 বলি, তাহলে এই মূল বিন্দু ও থেকে এর দূরত্ব হচ্ছে কি x1, আর এখান থেকে এটা হচ্ছে কি y1। আর এখানে যদি x2 বলি, তাহলে এখানে যদি লাইনটা টানি, তাহলে এখান থেকে দূরত্ব কত হচ্ছে x2, আর এখান থেকে উচ্চতা কত হচ্ছে কি y2, ওকে, এখান থেকে y2 পেলাম। এবার যদি আমি এখানে যুক্ত করে দিই, এই লাইনটা যুক্ত করে দেবে, এখানে একটা ত্রিভুজ আছে, তাহলে এখানে এই ত্রিভুজটা দেখেন, এখানে যদি থিটা কোণ হয়, তাহলে এখানে কী কোণ হবে, থিটা কোণ, কারণ সাদৃশ্য ত্রিভুজ, বা এখানে এই কোণটা সেম হবে। দেখেন এইভাবে না, এখানেও যদি আমি টানি, এখানেও কোণ সেম হবে, প্রত্যেকটা কোণ একে বলা হয় সদৃশ্য কোণ, ওকে। তাহলে এই কোণটাও থিটা হবে, এই কোণটা থিটা হবে। এবার আমি শুধু যদি এইটুকু বের করতে, তাহলে এটা এ বি, ওকে, এটা হচ্ছে সি, এটা সি দিলাম, এটা ডি, এটা ই। তাহলে এখানে যে এবিসি ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজের দেখে নাও এসি ইকুয়াল টু কত হবে দেখে নাও। তাহলে এখান থেকে বলতে পারি কি, এখান থেকে যদি এতটুকু নিই, সেটা হচ্ছে x2, এখান থেকে এর দূরত্ব হচ্ছে x2, আর এখান থেকে এর দূরত্ব হচ্ছে x1, তার মানে এইটুকু কত হবে x2 - x1। ভালো করে দেখে নাও, ওই দূরত্ব কত আছে, ওই দূরত্ব হচ্ছে আমার কি x2, আর ওডির দূরত্ব কত আছে x1। তাহলে এখান থেকে এই দূরত্ব থেকে এইটুকু দূরত্ব বাদ দিলে আমরা এইটুকু দূরত্ব পাবো, তারপরে এটা হবে কি x2 - x1, ঠিক আছে। তাহলে আমরা AC ইকুয়াল টু পেলাম x2 - x1। সিমিলারলি BC ইকুয়াল টু কত হবে, তাহলে এটা দেখতে হবে, এখান থেকে এতটুকু দূরত্ব উচ্চতা হচ্ছে কত y1, এখান থেকে টোটাল হচ্ছে y2, তাহলে এইটুকু কত হবে, এইটুকু জিনিসটা, তাহলে এইটুকু দূরত্ব হবে কত y2 - y1। দেখে নাও, টোটালটা আছে y2, এইটুকু আছে y1, তাহলে এইটুকু কত হবে, y2 থেকে y1 বাদ দিলে এইটা পাবো। তার মানে BC ইকুয়াল টু y2 - y1। তাহলে এখানে একদম সহজভাবে ব্যাপারটা বুঝে নাও। তাহলে কী বললাম এখানে, তাহলে এটা হচ্ছে BC হচ্ছে কি, তার টোটালটা হচ্ছে y2, এইটুকু হচ্ছে y1, তাহলে BC হবে কি y2 - y1।
তাহলে এখান থেকে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? ট্যান থিটা মানে আমরা জানি কি লম্ব বাই ভূমি, তার মানে হচ্ছে বিসি বাই এসি। তাহলে এখান থেকে বলতে পারি বা ট্যান থিটা ইকুয়াল টু বিসির মান কত আছে? বিসি হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। তাহলে এই যে সরলরেখা আমরা টানলাম, যার দুটো বিন্দু আমি ধরলাম x1 y1 আর x2 y2 হচ্ছে এই সরলরেখাগামী, ওকে, বা এই বিন্দুগামী হচ্ছে সরলরেখা। তাহলে এই সরলরেখার নতি বা প্রবণতা কত হবে? y2। তাহলে বলতে পারি সরলরেখাটির প্রবণতা হবে, তাহলে অতএব সরল রেখাটির প্রবণতা হবে tan থিটা ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ব্যাস, দেখুন কত সহজে আমরা ব্যাপারটা বের করলাম। এই ব্যাপারটা আর একটু ডিটেলসে আলোচনা করি। তাহলে আমরা কি বললাম এখানে? থিটা এই কোণটাকে বলা হয় কি আনতি, কারণ এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণটা উৎপন্ন করেছে। এবারে ট্যান ফর্মটাকে বলা হয় কি প্রবণতা বা নতি বলা হয়। সেটা আমরা কি করে বের করব দুটো বিন্দুর ক্ষেত্রে? তাহলে এখানে যদি আমি x1 এখানে x1 y1 এখানে একটা স্থানাঙ্ক ধরি, x2 y2 এখানে আর একটা স্থানাঙ্ক ধরি, তাহলে x1 y1 মানে কি এখান থেকে উচ্চতা হচ্ছে y1, এখানে মূলবিন্দু দূরত্ব হচ্ছে x1, অনুরূপভাবে এটা হচ্ছে y2, এখান থেকে x2। তাহলে এই লাইনটা দুটো যুক্ত করলে তাহলে এসি ইকুয়াল টু পাচ্ছি x2 মাইনাস x1, বিসি ইকুয়াল টু পাচ্ছি y2 মাইনাস y1। তাহলে এটা যদি থিটা হয় এই কোণটাও থিটা হবে, কারণ কেনা সদৃশ্য কোণ, এই কোণটা পরস্পর থিটা কোণ উৎপন্ন হবে। তাহলে থিটা কোণ উৎপন্ন ট্যান থিটা ইকুয়াল টু কত পাবো? তাহলে বিসি লম্ব বাই ভূমি আমরা জানি এটা, তার মানে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। ওকে, তাহলে এইভাবে আমরা প্রবণতা নির্ণয় করতে পারি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা বিভিন্ন রকম সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমীকরণ নিয়ে আলোচনা করব। দেখুন তো এই প্রবণতা হচ্ছে মেন, এখান থেকে বিভিন্ন রকম সমীকরণ তৈরি হবে। প্রথম আমরা এক্স অক্ষের সমীকরণটা আলোচনা করব। এক্স অক্ষের সমীকরণ কেমন হবে দেখুন, কোন একটা ধরলাম এই হচ্ছে আমার সরলরেখা আছে, মানে এটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স, এই যে ওয়াই অক্ষ। ওকে, তাহলে এক্স অক্ষের সমীকরণ কী হবে? মানে একটা সরলরেখা যদি এক্স অক্ষ বরাবর থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি থাকে তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে দেখে নাও। যেটা পরিবর্তন হবে সেটা আমরা লিখব। তাহলে এখান থেকে কোনো কণা বা কোনো বিন্দু যদি এই বরাবর গতিশীল হয় তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে কি? দেখে নাও, ভালো করে ব্যাপারটা বুঝাও। এখান থেকে কোনো একটা কণা এই বরাবর যদি গতিশীল হয় তাহলে ওয়াইটা হচ্ছে কি উপর দিকে বা নিচের দিকে? তাহলে দেখে নাও ওয়াইয়ের দিকে উঠছেও না নিচে নামছেও না, তাহলে এক্সের টু সমান সমান আছে। তা যদি এক্স অক্ষ বরাবর কোনো কণা গতিশীল হয় সেখানে ওয়াইয়ের মান 0। আর একটা জিনিস মনে রাখবে যে এইটাকে কোটি বলা হয়, যে ওয়াই অক্ষ বরাবর যে উপর দিকে ওঠে সেটাকে বলা হয় কোটি, আর এক্স অক্ষ বরাবর যেটা যায় সেটাকে বলা হয় ভুজ। ওকে, এটা একটু মনে রাখবে। মাঝে মাঝে এরকম কোশ্চেন দিয়ে দেয় অঙ্কে যে কোটি আর ভুজ বলতে, কোটি আর ভুজটা কি সেটা বুঝতে অসুবিধা হয়। কোটি হচ্ছে কি কোনো কণা যদি এক্স অক্ষ বরাবর সরণ হয়, ওয়াই অক্ষ বরাবর সরণ হয় উপর দিকে বা নিচের দিকে, সেটাকে বলে কোটি। আর ভুজ হচ্ছে কি যদি এক্স অক্ষ বরাবর সরণ হয়। তাহলে এক্স অক্ষের সমীকরণ মানে হচ্ছে কোনো কণা এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, তাহলে এক্স অক্ষ বরাবর যদি গতিশীল থাকে তাহলে ওয়াই অক্ষ বরাবর তার কোনো সরণ হবে না, সেই জন্য এখানে ওয়াই ইকুয়াল টু 0 হবে। তার মানে যদি বলে তোমাকে এক্স অক্ষের সমীকরণ লেখো, তার মানে সেটা হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্স অক্ষের সমীকরণ হলো এক্স অক্ষের সমীকরণ হলো ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এইটা। আর একটা জিনিস থাকে এক্স অক্ষের আর একটা সমীকরণ হতে পারে, সেটা কি দেখে নাও। ধরো নাও এই হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে নির্দিষ্ট একটা বলা হয়েছে ওয়াই ইকুয়াল টু, বলে দিয়েছে ওয়াই ইকুয়াল টু আমার বি আছে। ওকে, ওয়াই ইকুয়াল টু বি, তার মানে এই যে উচ্চতাটা উঠেছে বি, সেটা আমার নির্দিষ্ট, অপরিবর্তনশীল, মানে পরিবর্তনশীল নয়, এটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আছে। সেখান থেকে এক্স অক্ষের সমীকরণ বের করতে বলেছে, দেখে নাও। তাহলে সেখানে কী হবে দেখে নাও, তাহলে এক্স অক্ষ বরাবর যতই গতিশীল হোক, যত দূরে যায় একটা কণা এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, এখান থেকে এই বিন্দু থেকে, এখান থেকে নয়, মূল বিন্দু থেকে নয়,
এখানে এই বিন্দু থেকে একটা কণা এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, তাহলে তার ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে কি? তাহলে এক্ষেত্রে ওয়াইয়ের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওয়াইয়ের একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটা কত? বি। তাহলে এই যেই কণাটি বা যেই সরলরেখাটি এক্স অক্ষ থেকে বি উচ্চতায় আছে, সেই সরলরেখার সমীকরণ কী হবে? ওয়াই ইকুয়াল টু বি। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর যাই সরল, ওকে, এক্স অক্ষ বরাবর যত মানই পরিবর্তন করো, ওয়াইয়ের মান আমার ফিক্স থাকবে, সেটা হচ্ছে বি। আর যদি সরলরেখাটা আমার পুরো এক্স অক্ষের উপরেই থাকে, সেক্ষেত্রে ওয়াইয়ের মান যেহেতু 0 আছে, কারণ এক্স অক্ষের ওয়াই অক্ষের উপরে কোথায় ওয়াই অক্ষ বরাবর কোথায় ওঠেনি, এক্স অক্ষের উপরেই গতিশীল আছে, সেক্ষেত্রে ওয়াইয়ের মান 0, কারণ এইদিকে কোনো উচ্চতা নেই। কিন্তু যদি একটা কণা একটা প্রথমে থেকেই যে একটা উচ্চতায় আছে, ওয়াই অক্ষ বরাবর একটা উচ্চতায় আছে, সেখানে ফিক্সড অবস্থাতে আছে, তারপরে যদি এক্সের মান পরিবর্তন করি, তাহলে ওয়াইয়ের মান আমার কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। ওকে, তাহলে যদি ওয়াইয়ের মান পরিবর্তন না হয়, সেটা যে সেই সরলরেখা যে সমীকরণ, সেটা যে এক্স অক্ষের সমীকরণ, এবং ওয়াই ইকুয়াল টু মান কী হবে? যতটুকু উচ্চতায় উঠেছে সেই মানটা। যদি এখানে 4 থাকতো ওয়াই ইকুয়াল টু 4 হতো, এখানে 6 থাকলে ওয়াই ইকুয়াল টু 6 হতো, যা থাকবে তাই হবে। ওকে, তাহলে এইগুলো যে কি? এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ তাহলে ওয়াই ইকুয়াল টু বি। সিমিলারলি ওয়াই অক্ষের সমীকরণটা কেমন হবে দেখো? তাহলে এখানে লিখি ওয়াই অক্ষের সমীকরণ। তাহলে ওয়াই অক্ষের সমীকরণটা কেমন হবে দেখো? তাহলে এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে ওয়াই। এবারে কোনো কণা, যে কোনো একটা পার্টিকেল যে কোনো একদিকে যদি গতিশীল হতেই পারে, এবার যদি কোনো পার্টিকেল এই বরাবর শুধু ওয়াইয়ের দিকে, এই দিকে যদি গতিশীল হয়, তাহলে এই দিকে যদি গতিশীল হয় দেখে নাও, এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন নেই, মানে কোনো কণার এখানে যে পরিবর্তন হচ্ছে, যে ওয়াইটা পরিবর্তন হচ্ছে, মানে কণা এখানে ছিল, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এভাবে। তাহলে ওয়াইয়ের মানটা বাড়ছে ধীরে ধীরে, কিন্তু এক্সের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে এক্স অক্ষ বরাবর কোনো সরণ হচ্ছে না। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে সরলরেখা যাবে, সেই সরলরেখার এক্স অক্ষ বরাবর কোনো সরণ হবে না। তাহলে এই সরলরেখার সমীকরণ এক্স ইকুয়াল টু 0 হবে। দেখে নাও, যেহেতু ওয়াই অক্ষ বরাবর গতিশীল কোনো কণার এক্স অক্ষ বরাবর কোনো সরণ হবে না, তাহলে ওয়াই অক্ষের সরলরেখার সমীকরণ হবে কি? এক্স ইকুয়াল টু 0, যেমনটা এর ক্ষেত্রে হয়েছিল। আর একটা এই কেসটার ক্ষেত্রে বলতে পারি কি, যদি সরলরেখাটা এই বরাবর গতিশীল হয়, তাহলে এখান থেকে এটা হচ্ছে এ, ওকে, তাহলে হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। তার মানে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট বিন্দুতে ফিক্সড আছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে, ওকে, ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে, কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো সরণ হচ্ছে না, প্রথমেই ফিক্সড, মানে প্রথমেই কণাটা আমার এক্স অক্ষ বরাবর এ বিন্দুতে আছে, এটা এক্স ইকুয়াল টু এ, ওকে, এক্স অক্ষ বরাবর এ বিন্দুতে আছে, এ বিন্দু থাকার পর তারপরে ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন করা আছে, কিন্তু এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন হচ্ছে না। যদি ওয়াই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন না হয়, তাহলে এই সরলরেখা যেটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল, এটাকে বলা হয় কি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা, ওকে, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা, ওকে। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হচ্ছে? তাহলে এক্স ইকুয়াল টু এ, যদি সেটা এক্স অক্ষ বরাবর এ পর্যন্ত সরণ হয়। তাহলে যদি এটা এই সরলরেখার যদি ওয়াই অক্ষের পুরোপুরি থাকে, উপরে থাকে, তাহলে এক্স ইকুয়াল টু 0। তাহলে এই চারটে সমীকরণটা ভালো করে মনে রাখবে, অঙ্কের ক্ষেত্রে বিশাল এগুলো ইউজ হয়, বিভিন্ন ছোট পার্ট হিসাবে অঙ্কের মধ্যে থাকে সরলরেখার, সেই জন্য ভালো করে মনে রাখবে। এক্স অক্ষ বরাবর যদি কোনো সরলরেখা এক্স অক্ষের উপরে থাকে, তারপরে গতিশীল হয়, তাহলে এই সরলরেখার সমীকরণ কী হবে? ওয়াই ইকুয়াল টু 0। যদি এক্স অক্ষের সমান্তরাল হয় এবং ওয়াই অক্ষ বরাবর যে কোনো একটা নির্দিষ্ট উচ্চতা থাকে, সেখানে এক্স অক্ষের সমীকরণ কত হবে? ওয়াই ইকুয়াল টু বি। কেন আমরা এক্স অক্ষের সমীকরণ বলছি? কারণ এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে, যেই অক্ষ বরাবর সরণ হবে সেই অক্ষের সরলরেখা বলবো আমরা। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে, সেই জন্য এক্স অক্ষের সরলরেখা, এখানে এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে, তাহলে এক্স অক্ষের সরলরেখা। তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হবে যদি এক্স অক্ষের উপরে থাকে, আর যদি এক্স অক্ষের সমান্তরাল থাকে ওয়াই ইকুয়াল টু বি হবে। যদি যেই উচ্চতা হবে বি হবে, এ থাকলে এ হবে, সি থাকলে সি হবে, 4 থাকলে 4 হবে, 5 থাকলে 5 হবে, যা থাকবে তাই হবে এখানে। এর ওয়াই অক্ষ সরলরেখা মানে কি? যদি ওয়াই অক্ষ বরাবর সরণ হয়, এক্স অক্ষ বরাবর কোনো সরণ যদি না হয়, সেক্ষেত্রে ওয়াই অক্ষ সরলরেখার সমীকরণ কী হবে? এক্স ইকুয়াল টু 0।
আর যদি ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা হয়, যদি এই সরলরেখার এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন না হয়, শুধু একটা ফিক্সড এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ফিক্সড আছে, সেই বিন্দু ফিক্সড থাকার পর এটা ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনশীল হচ্ছে, তাহলে এই সরলরেখার সমীকরণ কত হবে? এক্স ইকুয়াল টু 0। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবার আমরা সরলরেখার প্রবণতা ছেদাংশ আকার নিয়ে আলোচনা করব। এটা খুব সহজ আছে এবং এটা পপুলার, এই সমীকরণটা সব জায়গায় ইউজ হয়। সরলরেখার সমীকরণটা তোমরা বুঝতে পারলে অন্যান্য জায়গায় দেখবে, বিশেষ করে ফিজিক্সে অনেক জায়গায় ব্যবহার করা হয়, সেই জন্য কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করে নাও। আমরা অনেক জায়গায় সমীকরণটা ব্যবহার করেছি, কিন্তু কিভাবে এসছে সেটা আমরা জানি না। আজকে এইগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আমাদের। আসলে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, একটা সরলরেখা ধরলাম এই বরাবর আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার থিটা। ওকে, এই প্রবণতা হচ্ছে ট্যান থিটা। তাহলে এটা পেলাম। এর উপরে ধরলাম এখান থেকে এই যে উচ্চতাটা আছে সেটাকে আমি সি ধরলাম, সি বরাবর উচ্চতা আছে। এখানে একটা যে কোনো একটা বিন্দু ধরলাম যার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্ক। তাহলে এখান থেকে আমি একটা লাইন টানলাম। তাহলে এখানে যদি এই লাইনটা জুড়ে দিই তাহলে এটাও থিটা হবে। দেখে নাও, যদি এইটার থিটা হয় তাহলে এটাও এখানে থিটা হবে। সবথেকে সহজভাবে বোঝাচ্ছে, দেখে নাও। বইয়ে অনেক কিছু লেখা আছে, সেখানে তোমাদের গুলিয়ে যেতে পারে যে বই দেখেও তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমি এখানে যেভাবে বোঝাচ্ছি এখানে আর গোলানোর কোনো ব্যাপার নেই, খুব সহজেই বুঝে যাবে। ব্যাপারটা ভালো করে দেখে নাও। ধরলাম আমরা এবি হচ্ছে একটা সরলরেখা, এবি সরলরেখা আছে, সেই সরলরেখা এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তার উপর দুটো বিন্দু ধরলাম, এটা হচ্ছে ধরলাম পি, এটা কিউ বিন্দু ধরলাম। ওকে, পি কিউ দুটো বিন্দু আছে। তাহলে পি কিউ বিন্দু হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক। তাহলে পি বিন্দুটা কোথায় আছে? এই ও বিন্দু, মূল বিন্দু থেকে সি বিন্দুতে উচ্চতায় আছে। তাহলে এর স্থানাঙ্ক কত হবে? এর স্থানাঙ্ক যদি বলি তাহলে 0 সি হবে, কারণ এক্স অক্ষ বরাবর কোনো সরণ হয়নি, ওয়াই অক্ষ বরাবর সি পর্যন্ত উঠেছে। এবার এখানে যে পি কিউ বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তার মানে এখান থেকে এই সরণ হচ্ছে এক্স, আর এখান থেকে এর উচ্চতা হচ্ছে কত হবে? ওয়াই হবে। আর এটা পি কিউ, এটাকে আমি আর ধরলাম। এবার আমি পি কিউ আর ত্রিভুজটা ধরবো, এই ত্রিভুজের ট্যান থিটা বের করবো, তবে সরলরেখা সমীকরণটা আসবে। এবার দেখে নাও, তাহলে এতটুকু আমি যদি ছবি থেকে বলি পি আর ইকুয়াল টু কত হবে? দেখে নাও, পি আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে আর বিন্দুর দূরত্ব, তাহলে সেই দূরত্বটা কত হয়েছে? এটা এক্স, কারণ স্থানাঙ্ক হচ্ছে এক্স হয়, তাহলে এটা হচ্ছে এক্স। আর একটা দেখে নাও, যেহেতু ত্রিভুজটা ভাবছি, তাহলে কিউ আর ইকুয়াল টু কত হবে? দেখো, কিউ আর মানে আমি বলতে পারি, দেখে নাও, এটা যদি আমি একটা কাজ করি, এটা হচ্ছে ও, এটা পি কিউ বলছে, এটা এ দিলাম। ওকে, ও এ। তাহলে একটা কাজ করছি, এটাকে আমি কিউ আর মানে এটা বলতে পারি যে কিউ এ মাইনাস ওপি। দেখে নাও, কিউ আর মানে হচ্ছে আমি যে কিউ আর বের করতে, কিউ আর মানে হচ্ছে কি? কিউ এ টোটালটা থেকে যদি ওপি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি কত? এইটুকু। ব্যাপারটা ভালো করে, এর আগেরটা যেটা বোঝালাম, টোটালটা থেকে যদি এইটুকু বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি এইটুকু। তাহলে কিউ এটা কত হচ্ছে? ওয়াই, আর ওপিটা হচ্ছে সি, তার মানে কিউ আর ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এবার ট্যান থিটা বের করবো ত্রিভুজ থেকে, কারণ এর প্রবণতা আমার বের করতে হবে। তাহলে এখানে আবার কী লিখবো? অতএব ত্রিভুজ পি কিউ আর থেকে পাই ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি, তা হচ্ছে কিউ আর বাই পি আর। তাহলে কিউ আরটা কত? ওয়াই মাইনাস সি বাই এক্স। তাহলে বা ওয়াই মাইনাস সি, বা এখানে বলতে পারি কি এক্স ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। তাহলে বা ওয়াই ইকুয়াল টু, বা এখানে বলতে পারি কি এক্স ট্যান থিটা প্লাস সি ইকুয়াল টু ওয়াই। তাহলে বা ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা প্লাস সি। এখানে প্রবণতা ট্যান থিটা সেটাকে এম ধরা হচ্ছে। ওকে, এম ধরি, এখানে প্রবণতাকে এম ধরা হয়, ট্যান থিটাকে এম ধরা হয়, মানে এম মানে হচ্ছে আমার ট্যান থিটা। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি।
দেখো না এই ফর্মুলা বিশাল পপুলার, অনেক জায়গায় তোমরা ব্যবহার করেছো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি কী হচ্ছে, এটা একটা স্ট্রেট লাইন বা একটা সরলরেখার সমীকরণ। সেটা হচ্ছে কি এইভাবে থাকবে, এক্স ওয়াই অক্ষভাবে থাকবে, অবশ্যই সি পর্যন্ত উচ্চতা থাকবে। এবারে এই উচ্চতা যদি মানে এই সরলরেখা এ বিন্দু শুরু না করে যদি আমার ও বিন্দু থেকে মূল বিন্দু শুরু, তাহলে কেমন হতো? তার মানে বলতে চাইছি যদি সরলরেখাটা যদি এরকম থাকতো, ওকে এ বি সরলরেখা, সেক্ষেত্রে কী হতো দেখো না, সেক্ষেত্রে আমার উচ্চতা সি ইকুয়াল টু কত হচ্ছে, এখানে সি উচ্চতা ছিল, এক্ষেত্রে উচ্চতা আছে কি, উচ্চতা নেই, তাহলে সি ইকুয়াল টু আমার 0 আছে এক্ষেত্রে। তাহলে সি ইকুয়াল টু 0 বসালে কত হচ্ছে দেখুন, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে এই সরলরেখার সমীকরণ কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স কার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখা। যদি সরলরেখাটা আমার মূল বিন্দুতে যায় তাহলে সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স হবে। যদি সরলরেখা একটা নির্দিষ্ট উচ্চতার উপর দিয়ে যায় তাহলে সেটা কী হবে, যেই উচ্চতা পর্যন্ত উঠবে প্রথমে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি হবে। এবার ঠিক এর উল্টোটা বোঝো, পুরো চারদিক ব্যাপারটা বুঝতে হবে। দেখো আমি এটা আরও ডিটেলসে তোমাদের বোঝাচ্ছি, ছবিটা আমি তোমার ছবি এঁকে দেখাচ্ছি প্রত্যেকটা। এই একটা সরলরেখা আছে, এখানে একটা সরলরেখা আছে, আর এই সরলরেখা আছে। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা এক্স ওয়াই, এক্স ওয়াই, ওকে। তাহলে এখানে একই থিটা অ্যাঙ্গেল, ওকে থিটা অ্যাঙ্গেল হচ্ছে এখানে। তাহলে এখানে হচ্ছে কি মাইনাস সি, এখানে উচ্চতা হচ্ছে মাইনাস সি, এখানে প্লাস সি, এটাও থিটা, আর যদি এখানে দেখায় থিটা তাহলে থিটা হবে, জাস্ট এটা দেখালেই হবে। তাহলে এখান থেকে যদি একটা বিন্দু ধরে নিচ্ছি যে এক্স ওয়াই স্থানাঙ্ক, তাহলে এখানে এই বিন্দু, ওকে এটা থিটা হয়েছে। তাহলে এর সমীকরণটা আমরা কী পেয়েছিলাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। প্লাস সি কেন হয়েছে এখানে দেখো না, প্লাস সি কেন হয়েছে দেখো না, যেহেতু মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা যে ধনাত্মক দিকে পর্যন্ত উপর দিকে উঠেছে, সেখানে প্লাস সি হচ্ছে। এখানে দেখে নাও মাইনাস সি নিচের দিকে নেমেছে, তাহলে এখানে কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। তাহলে এখানে মাইনাস সি কেন হলো, কারণ এটা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে নেমেছে বলে এইটা হলো। এবার নেক্সট এক্ষেত্রে কী হবে দেখো না, যদি থিটা কোণ হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। কারণ কি, এই বিন্দুটা বা এই বিন্দুটা কী হচ্ছে, মূল বিন্দুতে গেছে, এটা যদি মূল বিন্দুতে যায়, বা এখানে আমি আরেকটু সরলরেখা যদি এবার টেনে দিই, ওকে এইভাবে গেছে, তাহলে এই যে এটা যদি মূল বিন্দুতে যায় তাহলে এখানে সি আর নেই, দেখো না উচ্চতার নেই, বা কোটি যে আছে সেই উচ্চতা এখানে নেই, 0 হয়ে গেছে। তা সি ইকুয়াল টু যদি 0 বসিয়ে দিই এখানে, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স পাবো। তাহলে এই যে তিনটে তোমাদের রূপ দেখালাম, এই তিনটে রূপ থেকে কোশ্চেন আসে, ভালো করে মনে রাখবে। পজিটিভ দিকে হলে, যদি এটা পজিটিভ দিকে ওঠে তাহলে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেটা প্রমাণ করলাম। যদি এটা নিচের দিকে নেমে যায়, জাস্ট এটা এইভাবে থেকে এইভাবে হয়ে যায়, যদি এইভাবে যায় সরলরেখাটা, তাহলে এটা নেগেটিভ দিকে আসলো, তাহলে নেগেটিভ দিকে আসলে এটা কী হবে কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি। আর এটা যদি মূল বিন্দুতে যায় তাহলে এখানে সি এর কোনো অস্তিত্ব নেই, কারণ প্রথমেই আমার শূন্য আছে, তার মানে এখানে সি ইকুয়াল টু কী আছে, সি ইকুয়াল টু 0। তা সি ইকুয়াল টু 0 থাকলে এই সমীকরণ সি ইকুয়াল টু 0 বসালে ওয়াই ইকুয়াল টু এম এক্স, ব্যাস। এইটা হচ্ছে প্রবণতা আকার, প্রবণতা ছিদ্রাংশ আকার। তার সরলরেখার প্রবণতা আকার সমীকরণ কী হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এইটা যে জেনারেল ইকুয়েশন, ভালো করে মনে রাখবে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি পজিটিভ দিকের জন্য, আর মাইনাস সি নেগেটিভ দিকের জন্য, আর 0 হবে কি যখন মূল বিন্দুগামী। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা। বিন্দুগামী সরলরেখা, ওকে মূল বিন্দুগামী সরলরেখা, ওকে। তাহলে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট আমরা এবারে দুই বিন্দুর প্রবণতার আকারে সমীকরণটা দেখাবো। মানে এই সমীকরণটাই একই সময় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আমরা সি না ক্যালকুলেট করব, মানে এই বিন্দুটা না ধরে যদি এই সরলরেখার মধ্যে যে কোনো একটা বিন্দু ধরি, সেক্ষেত্রে সমীকরণটা কেমন রূপ হবে সেটা তোমার দেখাচ্ছি। দেখুন তোমার ছবিটা একই হবে, ছবি কোনো আলাদা হবে না, একই ছবি হবে। এখানে আমার যে ছবিটা ছিল
একই ছবি হবে সেরকম, শুধু এখানে দুটো বিন্দু ধরলাম। এখানে আমার অলরেডি এক্স ছিল, এক্স ওয়াই ছিল, এটাকে পি বিন্দু ধরেছিলাম। এখানে আর একটা বিন্দু ধরলাম, সেটা হচ্ছে x1 y1 ধরলাম। ওকে, এটাকে কিউ ধরলাম। এখানে থিটা ছিল যেমন, সেভাবে এখানে আমি টানলাম, এখানেও টানলাম। ওকে, তাহলে এটা আমার থিটা হবে। এটা তাহলে এখান থেকে দূর হচ্ছে x1, এটা হচ্ছে x2, তাহলে এটা হচ্ছে কি y1, এটা হচ্ছে y টোটালটা। তাহলে যদি নাম দিই এটা পি কিউ আর। ওকে, পি কিউ আর যদি নাম দিই, তাহলে একইভাবে বলতে পারি কি কিউ আর ইকুয়াল টু কত হবে x2, এখানে দেখেন x2 না, এটা x আছে। ওকে, এখানে আছে x মাইনাস x1, আর এখানে কী দেওয়া হবে দেখেন পি আর ইকুয়াল টু কত হবে y মাইনাস y1 এটা। তাহলে এখানে ট্যান থিটা কী পাবো দেখেন, খুব সহজ আছে। যদি প্রবণতাটা একবার বুঝতে পারি যায়, এগুলো খুব সহজ আছে নির্ণয় করা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কত হবে দেখেন, তাহলে সরলরেখাটির প্রবণতা, সরল রেখাটির প্রবণতা এম ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু কী হচ্ছে দেখেন, আর ট্যান থিটা ইকুয়াল জানি কি পি আর বাই কিউ আর, লম্ব বাই ভূমি। তাহলে বা এম ইকুয়াল টু পি আরটা কত আছে, পি আর ইকুয়াল টু ওয়াই মাইনাস y1 বাই এক্স মাইনাস x1। ব্যাস, এটাকে এবার কনভার্ট করে দাও, কোনাকুনি গুণ করে দাও এখানে। তাহলে গুণ করলে কি আসবে, তাহলে বা y মাইনাস y1 ইকুয়াল টু এম এক্স মাইনাস x1। ব্যাস, ওইটা হয়ে গেল। তাহলে যদি বলে দেয় কোনো একটা সরলরেখা কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী বলে দেয়, সেই বিন্দু যদি স্থানাঙ্ক বলে দেয়, সেখানে আমরা x1 y1 বসিয়ে এখানে সমীকরণটা নির্ণয় করতে পারবো। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে কনসেপ্টগুলো আলোচনা করলাম সেটা বুঝতে পেরেছো কিনা সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এবং আমার দ্বিতীয় চ্যানেলটা এডু অ্যান্ড ক্যারিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।